নমস্কার, এনকে টিভি বাংলায় আমি রজত শুভ্র মুখোটি আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, পেছনে আমাদের যে রেড রোড রাস্তাটা চলে গেছে, সামনে রেসকোর্স। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড স্বাধীনতার পর থেকেই এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু ভারতের বা বাংলার রাজনৈতিক দলগুলির সাংগঠনিক মাসেল ফ্লেক্সিংয়ের একটা নার্ভ সেন্টার বলা যেতে পারে। ঐতিহাসিকভাবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা জানি একাধিক জনসভা এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড তার সাক্ষী থেকেছে। সেরকমই একটা জনসভার নিয়ে আবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ঘিরে রীতিমতো শিরোনামে চলে এসেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ডিওয়াইএফআই আগামীকাল এখানে এক ঐতিহাসিক জনসভার করার একটা অঙ্গীকার তৈরি করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। আপনাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনাকে স্বাগত। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আপনার মতো কেউ চেনে না, অ্যাটলিস্ট বামেরা 30-এর বেশি, আমার কিছুক্ষণ আগে রবীন্দ্রের সঙ্গে কথা হচ্ছিল, প্রায় 30-এর বেশি জনসভা এখানে করেছে। এবং ডিওয়াইএফআই, শুধুমাত্র ডিওয়াইএফআইয়ের 8টা গ্যাদারিং এখানে হয়েছে। একটু যদি আপনার সময়ের ডিওয়াইএফআইয়ের ব্রিগেড, সেগুলো ছিল সব তখন আপনারা ক্ষমতায়, তখনের পরিস্থিতির সঙ্গে এই মুহূর্তের পরিস্থিতির ফারাক কতটা? দেখো, বিভিন্ন ওকেশনে ডিএফআই এর সমাবেশ হয়েছে, বামেদের হয়েছে, অন্যদেরও হয়েছে, কিন্তু এখন বাম ছাড়া অন্য কোনো দল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ ডাকতে পারে না বা রাখার সাহস দেখাতে পারে না। যুবফ্রন্ট তো ছেড়েই দাও। সেখানে দাঁড়িয়ে আসলে হক আদায়ের লড়াই এটা। তখন বামফ্রন্টের সময় একটা ছিল যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা, যেহেতু বছর বছর এসএসসি হচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে, মাদার সার্ভিস কমিশন হচ্ছে, অন্যান্য নিয়োগ হচ্ছে, আর এখন দাঁড়িয়ে যাদের চাকরি হওয়ার কথা তারা রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছে সারা বছর ধরেই। ইনফ্যাক্ট তারা ব্রিগেডের ধারে কাছে আনাচে কানাচে, কখনো পুলিশের হাতে লাঠি খাচ্ছে, কখনো পুলিশের কামড় খাচ্ছে। তাহলে এখন হচ্ছে হক আদায়ের লড়াই। আর এই হক আদায়ের জন্য যে ধক দরকার সেটা একমাত্র ডিএফআই দেখাতে পারে। কিন্তু ডিএফআই শুধু নিজের দাবি রাখেনি, তারা সমাজের বিভিন্ন অংশে যে ব্যভিচার চলছে, যে অনাচার চলছে, যে অন্যায় চলছে, যে অবিচার চলছে, তার জন্য তারা বিচার চাইছে। আইনের আদালতের মধ্যে দাঁড়িয়ে যেরকম বামপন্থীরা দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, সেই একইভাবে তারা রাস্তায় মাঠে ময়দানে আছে। আমরা চিৎকার করে বলেছি চোর ধরো জেল বড়, পুলিশ চোরেদের পক্ষে দাঁড়িয়ে, এমনকি ইডিসিবিআইকে যখন মারছে তখন উল্টো ইডিকেই হচ্ছে তোমার গিয়ে বিরুদ্ধে অভিযোগ করছে। নারদা কাণ্ডে আমরা দেখেছিলাম যখন মন্ত্রী, এমপি, এমএলএ সব, আজকে কেউ বিজেপি, কেউ তৃণমূলের নেতা, তাদের হচ্ছে যখন টাকা নিতে দেখা গিয়েছে, তো দেখা গেল থ্যানু ম্যাথুসকেই তোমার গিয়ে কেস করেছে, তাকেই বারবার ডাকা হচ্ছে। তো এই যে অন্যায়, সেখানে দাঁড়িয়ে ডিএফআই এই সব অংশে, সে আনিসের হত্যা হোক আর স্বপ্ননীলের হত্যা হোক, এই মমতা ব্যানার্জি মনে করেছেন কাউকে চাকরি দিয়ে, কাউকে টাকা দিয়ে কিছুটা পুষিয়ে দেবেন, আর বিজেপি মনে করেছে কাউকে গুজরাট ঘুরিয়ে, কাউকে দিল্লি ঘুরিয়ে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করিয়ে দিয়ে সবসময় ঠিকঠাক হয়ে যাবে। তাহলে আদায়টা করতে হবে দাবি, এই জন্য ব্রিগেড। ব্রিগেড কেন? ওয়াই ব্রিগেড? ব্রিগেড বলতে একটা, আমাদের ব্রিগেড বলতে আমরা যারা সাংবাদিকতা করেছি বা আমরা আগেও যখন ছোট ছিলাম তখন দেখতাম পাতা জুড়ে ব্রিগেডের ছবি, একটা বড় জনসভা হচ্ছে। ওয়াই ব্রিগেড? আচ্ছা, এটা দেখো, একটা যে কোনো শহরে একটা ইমোশন যুক্ত হয়ে থাকে। আক্ষরিক অর্থে কলকাতার লাংস হচ্ছে এটা। এবং এখানে দাঁড়িয়ে ব্রিগেড শব্দটা থেকে বোঝাতে, আর্মি যেমন শব্দ, আমি আজকে ইউথ ব্রিগেড বলি, আজকে যদি ভগৎ সিং ব্রিগেড বলি, আজকে যদি ক্ষুদিরাম ব্রিগেড বলি, কেন ব্রিগেড বলতে হয়? যখন একটা প্ল্যাটুন থেকে, যখন স্কোয়াড থেকে যখন অনেক বড় হয়, তখন তো ব্রিগেড হয়। তো আজকে দাঁড়িয়ে যখন আবার ইউথ ব্রিগেড যখন নতুন করে জড়ো হচ্ছে, তখন তারা কোথায় করবে? এত মানুষ ধরবে কোথায়? তারপরে ইংরেজের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোথায় হয়েছে? যখন সেলিব্রেশন হয়েছে, এমনকি যুদ্ধ ঘোষণার আগেও ইন্দিরা গান্ধীকে এখানে সে সভা করতে হয়েছে। সেই 72 ব্রিগেড, মুজিবুর রহমান বা কোসিগিন হোক, এই ব্রিগেডে আসতে হয়েছে। আপনার ব্রিগেড নিয়ে আপনার স্মৃতি, আপনি ডিওয়াইএফআই থেকে ব্রিগেড এখানে অর্গানাইজ করেছেন, আপনি সিপিআইএম এর বামফ্রন্টের বড় বড় ব্রিগেড এখানে আপনি তার পার্ট হিসেবে থেকেছেন। আপনার সব থেকে প্রিয় স্মৃতি কি ব্রিগেডের?
না, সেটা হচ্ছে আমাদের যুব ফেডারেশনের অল ইন্ডিয়া সম্মেলন হয়েছিল যখন আমি সর্বভারতীয় সম্পাদক ছিলাম, তখন কলকাতায় 1995 সালে হয়েছিল, এবং সেটা জ্যোতি বসু প্রধান বক্তা ছিলেন, ডিএফআই সর্বভারতীয় নেতৃত্ব ছিল, এবং আমি জেনারেল সেক্রেটারি হিসেবে, এবং বিশেষত মানব মুখার্জি তখন রাজ্য সম্পাদক ছিল। তো সেই বিষয় তো উদ্যোক্তা নিয়েছে। তো আমরা স্লোগান থেকে বিভিন্ন ডিটেলসটা, অন্য সব ব্যাপারে যেমন পার্টি বা বামফ্রন্ট করে তখন তত ডিটেলস আমাদের ঢুকতে হয় না। তো আজকে যেরকম অনেকটা ডিটেলস আজকের যুব নেতারা করছে, আজকে যেটা মীনাক্ষী মুখার্জিরা করছে, তখন সেটা মানব মুখার্জিরা করেছিল, এবং আমি তার সঙ্গে যুক্ত ছিলাম। তো সেখানে একটা ভলেন্টিয়ার থেকে তুমি বক্তা পর্যন্ত এটা একটা বড় স্মৃতি থেকে যায়। আচ্ছা সেলিমদা, একটা জিনিস আমরাও ব্রিগেড সাংবাদিক হিসেবে আমি বহুবার কভার করেছি। আমি যদি আমার একটু ক্যামেরা বন্ধুদের বলি যে এইদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই ডান দিকে, আমার ডান দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর আমার এই বাদিকে আমি দেখতে পাচ্ছি এখন 42 বলে 42 এই বিল্ডিংটা হয়েছে, এটা টাটা স্টিল বাদিকে, আর এই ডান দিকে রয়েছে ফোর্ট উইলিয়াম। অন্যবার ব্রিগেড কিন্তু ওই দিকটায় থাকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল পেছন দিক থাকে। এবার ব্রিগেড উল্টে গেছে, শুধু ব্রিগেড কি উল্টেছে, গোটা রাজ্যে মমতা ব্যানার্জি উল্টে দাও পাল্টে দাও বলে। আর এখন দাঁড়িয়ে যে অবস্থা চলছে তাকে উল্টাতে চাইছি আমরা। এই কেন যুবদের ব্রিগেড? কারণ এটাকে বলে টপ ডাউন ছিল, প্রধানমন্ত্রী আসবেন, মুখ্যমন্ত্রী আসবেন, এই যে তোমাদের অ্যাপ্রোচ মিডিয়া যেটাকে নিয়ে করে। আমরা বললাম টপ ডাউনের জায়গায় বটম আপ, তলা থেকে ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর তারা উঠে আসছে। এটা হচ্ছে শুধু তুমি দেখছো হরাইজন্টালি, আমি বলছি তোমাকে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাউন এক, বা বটম আপ। অবশ্যই এটা সিম্বলিক নয়, লেফটের বটম আপ। দ্বিতীয়ত হচ্ছে যখন নতুনদেরকে নিয়ে আসা হচ্ছে, তো তাদের ভাবনা চিন্তা নতুন হবে। তাহলে প্রত্যেকবার এরকম হয়, মঞ্চের দিকে যারা থাকে আর তাদের চোখের, মঞ্চের দিকে তাকিয়ে থাকে তাদের চোখে রোদ পড়ে। তো এখন দাঁড়িয়ে যখন দুপুরবেলা হচ্ছে, ভর দুপুরবেলা 12:30 1টার সময় জমায়েত হবে, তখন মীনাক্ষীরা মনে করেছে এটা হচ্ছে এই যে কনসিডার করা যে মঞ্চে যারা বসে থাকবে তাদের উপরে রোদ পড়ুক, মুখ চোখে যে আলো পড়ুক, কিন্তু যারা শীতকালে বসে থাকবে তাদের পিঠে রোদ থাকুক, সুবিধার জন্য। আর আর্মি বলেছে যে তুমি দেখতে পাচ্ছ যেখানে আমাদের মঞ্চ হয় সেদিকটা তো ব্লক করে দেওয়া হচ্ছে, কারণ মেট্রো রেলের কাজ হচ্ছে, তাহলে অ্যাক্সেসটা তো নেই। সুতরাং অ্যাক্সেসটা একমাত্র এখন উত্তর এবং পশ্চিম, সেই জন্য ব্যবস্থা হয়েছে। সেলিমদা, আমরা এবার যদি একটু পলিটিক্যাল সিচুয়েশন এই মুহূর্তে দাঁড়াই, যে যেই সময় দাঁড়িয়ে এই ব্রিগেডটা হচ্ছে, এটা ধরা যেতে পারে যে আমরা দেখেছি যে আমি 21 সালে একটা ব্রিগেড দেখেছিলাম, যে ব্রিগেড আমরা দেখেছিলাম যে বিধানসভা ভোটের আগে বামেদের, কংগ্রেস, আইএসএফ সবাই কিনে একটা ব্রিগেড হয়েছিল। তারপরে কিন্তু ব্রিগেডে যে ভিড় হয়েছিল এবং ভোটে তার যদি আমি প্রতিফলন দেখি, আমি কিন্তু তার সঙ্গে একটা ইকুয়েট করতে আমার একটা রাজনীতি হিসেবে আমার প্রবলেম হয়েছিল। প্রথম কথাটা লিখে নাও, ডিএফআই নামে কেউ ভোটে যাচ্ছে না, তারা মার্কে কেউ ভোটে দাঁড়াচ্ছে না, গীতাকে দেখি হয়তো ভোটে যাবে। আচ্ছা, তখন তো তুমি প্রশ্ন করছো না যে এত ফ্লপ শো হলো, এত বিজ্ঞাপন দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ডেকে আমন্ত্রণ জানিয়ে তোমরা এতদিন ধরে ফুটেজ দিলে, কিন্তু লোক জড়ো হলো না। তো সেখানে তো তখন এটা কি বিজেপি বা তৃণমূলে কি কনভার্ট হবে যারা চণ্ডীপাঠ গীতা পাঠ করছে? তুই বলছো না, যারা গীতা পাঠ করে তাদের বিশ্বাস হচ্ছে মা ফলে সুকাল আছাতে, কিন্তু আমরা তা তো নয়। এটা যৌবনের অধিকার চাইছে, তারা কাজের অধিকার চাইছে, তারা শিক্ষার অধিকার চাইছে, তারা যে খুন হয়েছে, যে ধর্ষণ হয়েছে তার বিচার চাইছে। এটা যদি ভোটের মধ্যে দিয়ে যাই আবহাওয়াটাকে, এই দাবিটাকে, ভালো। নাহলে ভোটের সময় লোকে বলবে একটা মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, বাংলার মেয়েকে চায়, এই তো বলেছে, এই বলে তো ভোট করেছে। তো বাংলার মেয়ে কে আজকের এই বড় প্রশ্ন। আর বাংলার মেয়ের বলে যারা ভোট চেয়েছিল আজকে বাংলা ছেড়ে কেন পরিযায়ী কেন হচ্ছে, এটাই তো প্রশ্ন। এই যে আমার বাদিকে, সেলিমদা তোমার বাদিকে দেখা যাচ্ছে সূর্যটা ডুবছে। আমি এখানে আসার সময় শুনছিলাম এখানকার যারা, এটা সবসময় রাখবে, যখন সূর্য ডোবে সেদিকে তাকায় কেউ আর সূর্য ওঠে সেদিকেও তাকায় কেউ। যতবার সূর্য ডোবে ততবার সূর্য ওঠে, এটা বিশ্বাস রাখবে। ডিওয়াইএফআই কি অসাধারণ সেলিমদা। তার মানে এই সূর্য ডোবার মধ্যে দিয়ে আমরা ধরতে পারি সেলিমদা যেটা বললেন, যে একটা নতুন করে আবার সূচনার একটা সম্ভাবনার কথা সেলিমদা। খুব আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে যেই সময় ব্রিগেড হচ্ছে তার 4 মাস পরে ভোট। এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি বা এই মুহূর্তে কেন্দ্রের যা পরিস্থিতি, তাতে দাঁড়িয়ে এই কথাটা তো স্বীকার করতে অসুবিধা নেই সেলিমদা, যে এরকম একটা যদি সভা সাকসেসফুলি ডিওয়াইএফআই নামাতে পারে, তাহলে আপনারা কি কলকাতায় থাকেন? হ্যাঁ, ওনাকে চেনেন? হ্যাঁ, ওনাকে চেনেন? কি বললো সেলিম, রেখেছিল না? চেনেন ওনাকে?
এর আগে কখনো ব্রিগেডে এসছেন? চেনেন ওনাকে? ব্রিগেডে সকালে মর্নিং ওয়াকেও আসি, ওরা খেলতেও আসে, কোনো অসুবিধা নেই। ব্রিগেডে শুধু জনসভার জন্য নয়। সেলিমদা এই আর মাত্র 3-4 মাস বাকি, যদি একটা সাকসেসফুল ব্রিগেড হয়, সেটা এই যে একটা আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল একটা বাইনারি আছে, তার মাঝখানে দাঁড়িয়ে বাইনারি ভেঙে চুরমার হয়ে গেছে ভোটের সময়ও। তৃণমূলটা কিরম ভাঙছে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, নবীন নবীন লড়াই কিরম হচ্ছে। আর বিজেপিটা মোটামুটি গলে গেছে, কারণ ভাড়াটে তৃণমূল দিয়ে, রিসাইকেল তৃণমূল দিয়ে বেশি দিন চালানো যায় না। অরিজিনাল তৃণমূল যখন ভাঙছে আর মারামারি করছে, তাহলে সেকেন্ড হ্যান্ড তৃণমূল কি করতে পারে? এই যে আজকে আমরা যে দেখছি যে এই শাহজাহান শেখ, আমরা দেখছি শঙ্কর আড্ড, বলা হচ্ছে সেলিমদা ইডি আজকে কোর্টে জানিয়েছে যে 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি। 1,000 কোটি না, 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি। আরো বেরোতে পারে, যত দিন যাচ্ছে তত দেখবে আরো বেরোবে। কারণ চাল সংগ্রহ, আটা সংগ্রহ, আটা কল, চাল কল, তারপরে গুদামজাত করা, তারপর রেশনটাকে ইস্যু করা, তার মধ্যে ভুয়ো কার্ড। এটা জ্যোতিপ্রিয় মল্লিককে 10 বছর ধরে মমতা ব্যানার্জি কেন খাদ্যমন্ত্রী করে রেখেছিলেন? সবচেয়ে বড় কথা হচ্ছে খাদ্যমন্ত্রী যখন সরালেন, বনমন্ত্রী করলেন, কিন্তু খাদ্য যে নিগম আছে তার চেয়ারম্যান করে রাখলেন, মানে যারা রেশন ব্যবস্থাটা করে, চালায়। কেন করলেন? কারণ 75% কালীঘাট আর 25% জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। এই ব্যবস্থাটাকে আমরা ভাঙতে চাইছি। সেলিমদা, শঙ্কর আড্ডর আজকে ইডি বলছে যে ফরেন কারেন্সিতে লেনদেন, বলছে যে হাজার হাজার কোটি টাকা দুবাইয়ে পাচার হয়েছে, দুবাইয়ে পাচার হয়েছে। একদম। এটাকে আপনারা মানে পশ্চিমবঙ্গের বুকে এই রাজনৈতিক অভিযোগ। আচ্ছা, তুমি আগের সব ব্রিগেড বলছিলে, এতদিন ধরে তুমি রাজনীতি কভারেজ করো, কখনো দুবাই ফরেন কারেন্সি টাকা 10,000 কোটি টাকা গুদাম থেকে বেরোচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছে, বাড়িতে টাকা তুলতে গেছে, সেখানে দাঁড়িয়ে মার খেয়েছে, আবার মন্ত্রী জেল খাটছে, অনুব্রত মণ্ডল জেল খাটছে, চালকল থেকে গাড়ি বেরোচ্ছে। কবে এগুলো দেখেছো তুমি? এতদিন ধরে 34 বছর বলতো, মোদী বলছে 70 সাল, কিন্তু আমি তো বললাম এটা তুমি শঙ্করাড্ডা দুবাই কেন বলছো? আমি বলছি অভিষেক ব্যানার্জি বিদেশিনীদের অ্যাকাউন্ট প্যারিস, লন্ডন, দুবাই, সেগুলোকে ব্যবহার করে তার বান্ধবীর নামে, এবং সেখান থেকে টাকা পাচার হয়েছে। ইডি জানে না, সিবিআই জানে না। কিন্তু এই যে শাহজাহান শেখ বললে, এটা হচ্ছে একটা রেখি। কারণ এখন মোহন ভাগবতকে ধরে এবং মোদীকে ধরে মমতা ব্যানার্জি ভাইপোকে বাঁচাচ্ছে। তাহলে এটা একটা চাইছিল যে দেখো, একটা সামান্য চুনোপুটিকে ধরতে গিয়ে এত ঝামেলা, তাহলে যখন মাথাকে ধরবো কত ঝামেলা হবে। তাহলে মোদী বা অমিত শাহ বলবে ঠিক আছে, আপাতত থাক, ভোট পার হয়ে যাক। না, তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি যে এত এই মুহূর্তে দাঁড়িয়ে ইডি অ্যাক্টিভ কোয়াইট, আমরা দেখেছি সিবিআই অ্যাক্টিভ, প্রচুরভাবে বিভিন্ন অ্যারেস্ট হচ্ছে, বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে রেড করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেলিমদা, এই যে দিদি ভাই মোদি ভাই আপনাদের যে তত্ত্ব, যে দুজনের মধ্যে একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা কি এখন পাবলিক আর গ্রহণযোগ্য স্লোগান হিসেবে নেবে? দেখছে, সব কিছু দেখতে হয়। তুমি দেখো G20-তে বিরোধী দলের নেতা যাকে খার্গের নাম প্রস্তাব করছেন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারে, তাকে ইনভাইট করা হলো না পার্লামেন্টের। অজিত চৌধুরী লোকসভার নেতা, তাকে ইনভাইট করা হলো না। কিন্তু মমতা ব্যানার্জি 3 দিন চলে গেলেন শুধু ডিনার খেতে, ওই হাই টেবিলে থাকার জন্য। তারপরে ভাইপোকে নিয়ে গেলেন মোদির সঙ্গে দেখা করাতে। আর তারপর দেখলে, তার আগে তোমরাও বলছিলে এই ভাইপোকে ধরছে, এই ভাইপোকে ধরছে, কিন্তু তারপরে মোদির সঙ্গে কি আলোচনা হলো, কানে ফুসফুস হলো, তারপর থেকে এখন অন্যদিকে চলে যাচ্ছে। তার মানে এই আন্ডারস্ট্যান্ডিং এর পলিটিক্স, উঠবো কেন আমি এখন? আন্ডারস্ট্যান্ডিং এর পলিটিক্স একটু সেলিমদা একটু মঞ্চ থেকেও দেখবো যে ব্রিগেডটা এখান থেকে দেখার মজাটা আলাদা। কালকে এখান থেকে তো আমরা যারা স্কোপ কতটা পাবো না, আমাদের দর্শকদের এই জায়গা থেকে একটু ব্রিগেডের ইয়েটাও দেখাতে চাই। ঠিক আছে তো? ভালো হয়েছে, এটা ভালো হবে, কারণ কাটমানি নয় তো। কলকাতা, হ্যাঁ, লাইভ এই সালাম। এর আগে এসছেন আপনারা? ব্রিগেড এসছেন? কোথা থেকে এসছেন? আপনি বীরভূম থেকে এসছেন? একদম পুরো মুর্শিদাবাদের বড় পর্যন্ত। হ্যাঁ, ওই ব্রিগেড অ্যাটেন্ড করার জন্য এসছেন? হঠাৎ ব্রিগেডে আসতে গেলেন কেন? আমরা লাল ঝান্ডা তলার লোক, আমরা ব্রিগেডে আসবো না। তো ওইখানে রাজনীতির কি অবস্থা এখন আপনাদের? রাজনীতির চোরের অবস্থা, সব জায়গায় চুরি। এক বাঘ গেছে, আর ছাগল এসে আপনার কাজল শেখ। তো সেলিমদা, মানে আপনারা যেই কথাটা বলছেন, সেই কথাটার কিছুটা ইম্পালসেস বা কিছুটা
তাতে লোকে তো দেখতে পাচ্ছে, নাহলে দেখো তুমি যে ইডি যে সিবিআই চিদম্বরমের পাঁচিল টপকে দিয়ে বাড়িতে চলে যাচ্ছে, আর সে শাহজাহান শেখের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারছে না। যখন এই উপেন বিশ্বাস যে এক সময় সে ছিলেন তোমার গিয়ে তৃণমূলের হয়ে গেছিলেন, সিবিআইতে ডিরেক্টর ছিলেন এবং এখন তৃণমূল মন্ত্রী থেকে এখন আবার বিজেপির দিকে যাচ্ছেন, তিনি হাইকোর্টে গিয়ে বলেছিলেন মিলিটারি নিয়ে লালু যাদবকে যেতে হবে, আর এখন কালকে বিএসএফ নিয়ে যেতে পারলো না কেন? এটা তো বুঝতে হবে যে তুমি কিডস গ্লাভস নিয়ে করছো। তৃণমূলের মস্তান গুন্ডা বাহিনী, আমরা তো শিকার হয়েছি 10 বছর ধরে, মিথ্যা মামলা, ঘর ছাড়া, খুন, শহীদ হয়েছে এত। কালকে যখন ঝাড়গ্রাম থেকে লোকে আসবে 500 জন শহীদ হয়েছে, এই শুভেন্দু কিষাণজিকে নিয়ে মমতা ব্যানার্জি দানা পিনা খানায় কমিউনিস্টদের খুন করেছে। আজকে দাঁড়িয়ে বিজেপি নেতায় বড় কথা বলছে। তাহলে জানেন এখানে কি অবস্থা হয়েছে? নন্দীগ্রামে কিরকম মাওবাদীদের নিয়ে তৃণমূল শুভেন্দু তারা মুক্তাঞ্চল তৈরি করেছিল, আজকে যেরকম এই সন্দেশখালীতে হিঙ্গলগঞ্জে মুক্তাঞ্চল করেছে তৃণমূলরা, এরকম বেশ কয়েকটা জেলায় বেশ কয়েকটা জায়গায় এরকম আছে, যেমন অনুব্রত করেছিল, যেমন কাজল শেখ করছে। তাকে তো তার সঙ্গে তোমাকে তো, আর মমতা ব্যানার্জি বক্রিকাণ্ডের পরে বলেছে যে ব্লক প্রেসিডেন্ট না বললে পুলিশ যায় না। তো এই যে রাজত্ব চলছে, এটা তো অবসান চাই, এটা তো অন্যায়ের উপর দাঁড়িয়ে হচ্ছে। আচ্ছা সেলিম দা, আমরা খুব শেষ পর্যায়ে এসেছি, আপনার বিভিন্ন কাজও আছে, প্রচুর অপেক্ষা করছে আপনার জন্য। 2-3টে জিনিস একটু ক্লিয়ার হয়ে নিতে চাই। যে গতকাল আমরা দেখলাম যে দ্য ওয়ে গভর্নর রিয়াক্টেড, আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বহু যুগ ধরে আছেন, ছাত্র অবস্থার থেকে যুব, আপনি বিভিন্নভাবে রাজনীতি, পার্লামেন্টের সদস্য ছিলেন, আপনার বড় বড় ঐতিহাসিক স্পিচ আছে পার্লামেন্টে, বিধানসভায় ছিলাম, লোকসভায় ছিলাম, রাজ্যসভায় ছিলাম, শুধু পৌরসভায় ছিলাম না। সেই জায়গায় দাঁড়িয়ে কালকে রাজ্যপালের রোল আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, এই রোলটা তো তুমি ভোটের সময় তো দেখেছিলে, পঞ্চায়েত ভোটের সময় উনি কত কি বড় কথা বলেছিলেন না, তারপর যখন কাউন্টিং নিয়ে গন্ডগোল হলো তিনি কেউ কোথায় ঢুকে গেছিলেন? পরিষ্কার জিজ্ঞেস করছি। 1, 2 হচ্ছে জগদীপ ধনখড় যখন আজকে উপরাষ্ট্রপতি, মহান ব্যক্তি হয়ে গেলেন, যখন উনি গভর্নর ছিলেন কত লম্বা চড়া কথা বলেছিলেন। তারপরে দার্জিলিং গিয়ে বৈঠক করে নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা আর মমতা ব্যানার্জির উপরাষ্ট্রপতি করার জন্য কমন ক্যান্ডিডেট হয়ে গেল। এটি তো আমরা পর্দা ফাঁস করছি। সোজা কথা সোজা বলতে হয়, কোনো লুকোচুরির ব্যাপার নেই। আর বিচারপতি গাঙ্গুলি, বিচারপতি উনি আছেন, উনি বিচার করবেন। বেকার ছেলেমেয়েরা যারা বলছিল দুর্নীতি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, ওনার কতগুলো রায় যারা দুর্নীতিবাজ তারা রুষ্ট হয়েছে, এবং জন্য বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছে, গিয়ে সুপ্রিম কোর্টে বলেছেন ওকে বদলি করে দাও। কিন্তু তার মন্তব্য সম্পর্কে আমি কেন কোনো মন্তব্য করব? কিন্তু আমি এইটুকু জানি তার কয়েকটা রায় এমন হয়েছে যেখানে দাঁড়িয়ে দুর্নীতিগ্রস্তরা একটু বিপদ পড়েছে। শাহজাহান শেখ 24 ঘন্টা হয়ে গেল, 26-40 অলমোস্ট 40 ঘন্টা হয়ে গেল। শাহজাহান শেখ শাহজাহান শেখ থেকে শাহ, এই যে শাহ এন্ড শাহ, এটা হচ্ছে নতুন মাতব্য তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা, আইনসভা, পঞ্চায়েত, পুলিশ এসব হচ্ছে টাকার কাছে, ইলগটেন মানির কাছে, কারাপশনের জায়গায়। এই যে দুর্নীতি আর দুষ্কৃতির যোগ, এইটা বিজেপি এবং তৃণমূল এটাকে আমাদের দেশে এমনভাবে জাঁকিয়ে বসার চেষ্টা করেছে, ইনস্টিটিউশনালাইজ, প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। দেখো, এই দুর্নীতি চলে না যদি দুষ্কৃতি না থাকে। তাহলে এই দুর্নীতি আর দুষ্কৃতির চক্রটাকে ভাঙতে হবে। কে ভাঙবে? দুর্নীতি চক্র ভাঙবে? দুষ্কৃতি চক্র ভাঙবে? এবং পড়ে গেছে রাজ্যের পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনী হোক, তারা দুষ্কৃতের পাহারা দিচ্ছে। তার জন্য ইনসাফ যাত্রা। শুভেন্দুকে পাহারা দেওয়ার জন্য যতগুলো কেন্দ্রীয় পুলিশ থাকে, এই ইডি ডাইরেক্টরের জন্য ততগুলো কেন্দ্রীয় পুলিশ ছিল না। অভিষেককে পাহারা দেওয়ার জন্য যত পুলিশ থাকে, একজন ধর্ষিতাকে রক্ষা করার জন্য একজনও পুলিশকে খুঁজে পাওয়া যায় না। তাহলে যখন যে মুনসেফ বলে, ইনসাফ যে করে সে মুনসেফ, লর্ড কোর্টকে বলে তো মুনসেফ। তাহলে মুনসেফ নিজে যদি অপরাধী না ধরতে পারে, তখন রাস্তায় নামতে হয় এবং ইনসাফের জন্য আওয়াজ তুলতে হয়। সেলিম, আমার লাস্ট প্রশ্ন, একটা অংশ তারা বলছে যে এই শাহজাহান শেখ, এই আঢ্য, এদের আপব্রিঙ্গিং ফ্রম সিপিএম স্কুল। আচ্ছা, তুমি তো তখন সাংবাদিক ছিলে, একটা আর্কাইভস দিয়ে একটা খবর বা একটা টিভি দেখাও শাহজাহান শেখ মোহাম্মদ সেলিমের সঙ্গে, শাহজাহান শেখ বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে। আমি শাহজাহান শেখ শুভেন্দুর সঙ্গে আছে দেখাতে পারবো। আচ্ছা, নিজে বলছেন, বিচারপতি বলছেন অভিষেকের সম্পত্তি বেড়েছে অমৃতা সিনহার কথা অনুযায়ী কোর্টে 2013-র পর থেকে, লিপস অ্যান্ড বাউন্স। তোমাদের মিডিয়া বলছে শাহজাহান শেখ উঠেছে 2013 থেকে। তখন তো তৃণমূলের রাজত্ব, তাহলে তো তৃণমূলের রাজত্ব। তুমি আচ্ছা, তুমি বলবে মদন মিত্র তো জন্মেছিল সিপিএম এর আমলে।
আসলে মদনমিত্র হলো কখন? অভিষেকের জন্য ছিল সিপিএম আমলে, কিন্তু অভিষেক হলো কখন? এই যে এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি গড়ে উঠছে কবে থেকে? যখন থেকে মমতা ব্যানার্জি ভবানীপুর থানায় গিয়ে অপরাধীকে বার করে নিয়ে এসেছিলেন, সেদিন বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হয়ে যে আইন মোতাবেক চলবে না রাজ্য, মমতা ব্যানার্জি আর অভিষেকের হুইমস অনুযায়ী চলবে, অপরাধী লকআপে থাকবে না, অপরাধী বাইরে থাকবে, আর লকআপে মিথ্যা মামলায় জড়িত লোকজনকে পাঠাতে হবে। এই যে বেনিয়ম, তার অবসান চাইছে। সেলিম দা, আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে সূর্য, আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে চাইছি, সেলিম দা যে বার্তাটা দিলেন যে পশ্চিমে সূর্য ডুবছে, এই সূর্য ডোবাটা সেলিম দাদের ভাষায় কিছু শেষ না, কিছু শুরুর ইঙ্গিত। শুরুর মানে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। তারা বলছেন যে নতুন একটা সম্ভাবনার জন্ম রাজ্য রাজনীতিতে জন্ম দেবে, তার সাক্ষী থাকবে ব্রিগেডের এই র্যালি।